আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডিজে বেজেছে। কিছুক্ষণ আগে যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের, এই ডিজে বাজছে প্রতিদিনই, প্রায় বুকের মধ্যে ধুকপুকানি চলছে। আর সেই কারণেই আজকে এর দ্বারে কালকে ওর দ্বারে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। আজকে সিআইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন এই ডিজে বাজানো মন্তব্যকে সামনে রেখে। আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছে এবং এই ছবিটা দেখাই। দেখুন, যখন সিআইডির আধিকারিকরা পৌঁছেছেন, একদিকে এনারা রয়েছেন আর উল্টো দিকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা, তার সঙ্গে যারা থাকেন, তার অফিসের কর্মচারীরা, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো যেটা দাঁড়ালো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে রয়েছেন কোথাও, তো ফলে উনি আসতে পারলেন না, দেখা করতে পারলেন না। কিন্তু 14 তারিখ হাজির তো ওনাকে হতে হবে আবারও। সেটা অবশ্য একটা আলাদা মামলা, সই কাণ্ড, সই চুরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা সেটারই তদন্ত চলছে এবং সেই কারণে এই হাজিরা। একদিকে যখন এই নিয়ে কথা বলছি আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে এত ক্ষোভ, তীব্র ক্ষোভ, আজকে দেখছি একজন কথা বলছেন, কালকে দেখছি অন্য আরেকজন কথা বলছেন। এরাও যে বলতে পারেন, মানে ধরুন নতুন প্রজন্ম হিসেবে তৃণমূল কংগ্রেসের আমরা যাদেরকে দেখছিলাম, সায়নী ঘোষ বা অন্যান্য যারা রয়েছেন, তারাও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন। এমন কিছু সই প্রকাশ্যে এলো, কাঁচা হাতের লেখাতেও, যাই হোক, সেই সইগুলো প্রকাশ্যে এলো যেখানে 1, 2, 3, 4 করে 19টার নাম দেখা গেল। আর 19টার নাম আসা মানেই 2/3 তৃণমূল কংগ্রেস থেকে, মানে আদি তৃণমূল কংগ্রেস থেকে যদি বেরিয়ে যায়, তাহলে হাতে রইল পেন্সিল মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ যেমন রয়েছেন, এদিকে বিধায়করাও রয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন 64তে পৌঁছে গিয়েছে বিধায়ক সংখ্যা। কি হবে জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হলো হেয়ার স্ট্রিট থানায়, একটার পর একটা ঘটনা। এবং এরই মাঝখানে বিরাট দুর্নীতি তৃণমূল কংগ্রেসের বিজিবিএস নিয়ে, নতুন করে তা নিয়েও শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত করবেন, যে কথা আজকে ঘোষণা করেছেন। সবকিছু নিয়ে কথা বলবো, তবে আজকে আমার সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন আলাপ করাই তাদের সঙ্গে। আমার সঙ্গে আজকে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকার, দীপঙ্কর দাকে স্বাগত জানাবো। রয়েছেন আমার সঙ্গে কংগ্রেস মুখপাত্র সুভাষিস ভট্টাচার্য, সুভাষিস দাকে স্বাগত জানাই। তৃণমূল সমর্থক সৌরভপ্রিয় দত্ত রয়েছেন, সৌরভ দাকে স্বাগত জানাই। তৃণমূল সমর্থক বলার আগেই ভাবছিলাম সৌরভ দা কি জুড়ে দেবো, মানে মমতাপন্থী তৃণমূল সমর্থক বলবো, কি বলবো বলুন তো সৌরভ দা, কি জুড়ে দেবো আপনার নামে? মানে আমি বলছি যে পিসিআর এই মুহূর্তে যারা আপনার ডেজিগনেশনটা দিচ্ছে, তারা কি লিখবে সৌরভপ্রিয় দত্তের আগে? এটাই এখন সমস্যা। এটা মানে অ্যাকচুয়ালি আমি এখন কোন তৃণমূল ক্যাটাগরির মধ্যে পড়ি এটা আমিও নিজে জানি না। আচ্ছা, এটা অনেক নেতাই জানে না যে তারা কোন ক্যাটাগরির মধ্যে আছে। মানে আপদ তৃণমূল, নির্বোধ তৃণমূল, মৃত তৃণমূল, জীবিত তৃণমূল, ঋত তৃণমূল, কাকলি তৃণমূল, এরকম বহু তৃণমূল আছে। বেঈমান তৃণমূল, গদ্দার তৃণমূল, সৎ তৃণমূল, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, কালো তৃণমূল, সাদা তৃণমূল। এখন আমি কোন তৃণমূলে আছি এটা তো আমি বলতে পারবো না, সেটা মানুষ বিচার করবে। তবে এইটুকুন আমি বলতে পারি যে হ্যাঁ, আমি শুধুমাত্র এখনও যে তৃণমূল কংগ্রেসে আছি সেটা শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের ত্যাগ সংগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, এর জন্যই তৃণমূলের আমি আছি। মানে বলতে পারো যে আমি শুধুমাত্রই মমতা তৃণমূল। জগদীশ চন্দ্র বসুনিয়া আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমরা দেখছি না ডিজে বাজছে, তো এই সবাই তো কাঠগড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করাচ্ছেন। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক কিছু মন্তব্য শুনেছি, লাইফ থ্রেটনিং নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে যাচ্ছেন তাদের জন্য, সে কথা বলেছেন। কারণ আমি দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে হেনস্থার মধ্যে পড়তে হয়েছিল। যাই হোক, আজকে জগদীশ চন্দ্র বসুনিয়া বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছেন, তার এই ভরসা, তার এই বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আজকে দলটাকে ডুবিয়ে দিয়েছে। যে কথা সৌরভদা বলছেন, যে কথা জগদীশ চন্দ্র বসুনিয়া বলছেন, আমার বক্তব্য একটাই সৌরভদা, যে এতদিন এরা বলেননি কেন বা আপনারা বলেননি কেন? আজকে যখন হেরে গেছেন তখন বলছেন, যদিও এটাও বলছেন উনি, জগদীশ বসুনিয়া ওই কথা বলছেন যে এতদিন আমরা বলতে পারিনি কারণ মুখ খোলার সুযোগ ছিল না। আজকে কথা তো উত্তর পেয়েই গেলেন। এটা তো সত্যি কথা যে দলে সেই পরিবেশ ছিল না। আজকে ধরো জগদীশচন্দ্র বসুনিয়ার ক্ষেত্রে বা ধরো সুখেন্দু শেখরের ক্ষেত্রে, সুখেন্দু শেখর রায়ের ক্ষেত্রে আমরা এটা দেখেছি, যখন উনি আরজি করের ক্ষেত্রে কিছু কথাবার্তা বলেছিলেন তখনও ওনার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন হয়েছিল। ওনাকেও কিন্তু লালবাজারে যেতে হয়েছিল, লালবাজারে সমন পড়েছিল ওনার। এখন মুশকিলটা হচ্ছে যে এই লেভেলে যদি ধরো দলের মধ্যে আমরা কোনো কথা বললাম যে এইটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, এবং সেটা যদি তোমার সোকল্ড আমাদের ভগবান যুবরাজের যদি পছন্দ না হতো,
তো যুবরাজ তখন তার সৈনিকদের বলে দিত, থানায় হয়তো পুলিশকে বলে দিত যে গাঁজা কেসে অ্যারেস্ট করিয়ে দে, আর্মস কেসটা দিয়ে দে, হ্যাঁ, বা ওকে দল থেকে বার করে দে। তারপরে বিভিন্ন রকমের নানা দুর্ঘটনা ঘটলেও ঘটে যেতে পারত। তো সুতরাং প্রথমত বলার জায়গা ছিল না, দ্বিতীয়ত এই ভয়গুলো ছিল যেগুলো ক্যামার স্ট্রিটের যুবরাজ সকল মানে শুনেছি এগুলো করতো। তো আমরাও তখন ভাবলাম যে কি দরকার আছে দলের মধ্যে থেকে নিজেদের মান সম্মান নষ্ট করে। ধরো আমি তোমাকে বলি, না আমি এটা জানি না, একটা কথা জিজ্ঞেস করি, আপনারা বা কোন কোন লেভেলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যেতে পারতেন? এখন সবাই যেতে পারবে, মানে এখন তোমার সবাই যেতে পারবে। মানে আমি বলি যে তখন আমি জানি না, মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যাওয়া মানে যদি আমি যেতে পারতাম, তাহলে আমি মনে করি যে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সামনে চলে গেছি, মানে স্বর্গপ্রাপ্তি হলো আমার, এটা আমাদের মনে হয়, ঠিক আছে। কিন্তু এরপর তো শুনছি যে অন্যান্য অনেক মানে সাংসদরা বলছে আমরাই দেখা করতে পারতাম না, কথা বলতে পারতাম না। তখন মনে হলো যে না, তাহলে ঠিকই আছে, আমি স্বর্গেই আছি, নরকে নেই আর কি। তো বিষয় হচ্ছে জানো তো দেবারতী, আমি জানি আমি বিজেপির কাছে মার খাবো। আমি এখনও বলছি যে সামনে হয়তো এমন দিন দেখবে যে আমাকে বিজেপি মারছে বা ডিম ছুটছে বা আমার বাড়িতে হ্যাকেল করছে, মেবি করতে পারে। যেহেতু আমি তৃণমূল করতাম, বিভিন্ন বক্তব্য রেখেছি, দলের হয়ে কথা বলতে হয়েছে, ইচ্ছা না থাকলেও বলেছি। কিন্তু তৃণমূলে থেকে যদি তৃণমূল কংগ্রেস আমাকে অপমান করতো, সেটা আমার কাছে বেশি অপমানের। আর যদি বিজেপি আমায় মারে, তাতে আমার অপমানের কিছু হবে না, আমি রাজনৈতিক হিংসার বলি হব খুব বেশি হলে। কিন্তু যে পরিবেশটা তৃণমূল কংগ্রেসে তৈরি হয়েছিল, এবং দমদমেও আমি এই দমদমে রাজনীতি করেছি, দমদমেও আমি একই কথা বলবো, দমদমেও একটা হিটলার রাজের মতন রাজ চলছিল, যেখানে মুখ খোলার কোনো জায়গা ছিল না, এবং সেখানে টোটালটাই অপারেটেড বাই বিধায়ক, অপারেটেড বাই কাউন্সিলর, মানে সংগঠন বলে কিছু ছিল না। সংগঠনটা অপারেট করতে হচ্ছে মানে বিধায়ক, কাউন্সিলর, এরা সংগঠন দেখতো। বিজেপিতে যেমন সংগঠনটা আলাদা সিদ্ধান্ত নেবে বা প্রশাসন আলাদা সিদ্ধান্ত নেবে, এই জিনিসটাই তৃণমূলের মধ্যে ছিল না। আসলে তৃণমূলটা সবটাই একটা মানে ছিল না, মানে সেটা ওই 2014 সিস্টেমটা ছিল না। হ্যাঁ, মোটামুটি ধরো 2016, 17, 19 মানে শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পর আমাদের দলে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটাকে শুভেন্দু অধিকারীর জায়গাটা পূরণ করার মতন কেউ আসেনি, এটা তো মানতে হবে, কারণ তিনি লড়াকু ছিলেন। আমরা তো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লড়াই করেছি, এটা অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, আমরা টিভিতে বসে বা মঞ্চে দাঁড়িয়ে যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ধর্মের জন্য, ধর্মের কারণে কিন্তু আমাদেরকে শুভেন্দু অধিকারীর এগেনস্টে বলতে হয়েছে, তার বিরুদ্ধে কথা বলছি, সব করেছি। কিন্তু আমি আজকে বলছি যে দিনের পর দিন যারা প্রকৃত লড়াইটা করে, তারা এটা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে জায়গায় আছে বা যে জায়গায় পৌঁছেছে, কিন্তু একা একা পৌঁছাননি, আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে। তার মধ্যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রচুর লড়াই করেছেন, কিন্তু কেন তাকে যেতে হলো, বেরোতে হলো, সেই প্রশ্ন করার হিম্মত বা জোর আমাদের ছিল না। কিন্তু এখন আয়নায় তো মুখটা দেখতে হবে, কারণ এখন তো সব শেষ হয়ে যাওয়ার, এখনো মমতা বন্দ্যোপাধ্যায় শুনবেন কিনা সেটা হচ্ছে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, কিন্তু আমরা তো আমাদের রাজনীতি তো করতে হবে। এখন যদি কেউ মনে করে যে না আমি একজনকে নিয়েই থাকবো, হ্যাঁ, আর বাকিরা সব অনাথ, তখন তো আমাদেরকে অবশ্যই যে কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন, সৌরভ দা আজকে বলছেন, প্রত্যেকেই বলছেন। আমি এখানে দুটো রিয়াকশন শোনাবো। জগদীশ চন্দ্র বসুনিয়া আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অন্ধ স্নেহের কথা, পাশাপাশি বলছেন যে সাংসদদেরও কিভাবে বলে দেওয়া হতো, মানে জিরো আওয়ারে কি কি প্রশ্ন করা হবে, তাদের নিজস্ব কোনো মতামত এক্ষেত্রে থাকতো না। এলাকার সমস্যার কথা তুলে ধরা, সেক্ষেত্রেও তাদেরকে বাধার মুখে পড়তে হয়েছে এক। এবং পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেটা আমি একদম শুরুতে বলার চেষ্টা করছিলাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে এটা আমাদের কাছে লাইফ থ্রেটনিং, কি বলেছেন এই দুজন দেখুন। দ্বিতীয় নম্বর দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি, কারণ মমতা ব্যানার্জি যে সুযোগটা অভিষেককে দিয়েছেন, এই সুযোগটা মমতা ব্যানার্জি দেওয়া উচিত ছিল না। অনেক আগের থেকে যদি মমতা ব্যানার্জি এটাকে একটুখানি দেখতেন বা অনুভব করতেন, তাহলে আজকের এই বিপর্যয়টা হতো না। দেখুন, আগে আমরা বহুবার বলেছি, কিন্তু সরকারে তৃণমূল কংগ্রেস ছিল, এবং বেশি করে বললেই আমাদের বিরুদ্ধে পলিটিক্যাল অ্যাকশন হতে পারতো, প্রশাসনিক অ্যাকশন নিতে পারতো, যার ফলে মনের মধ্যে ক্ষোভ থাকার ফলেও আমরা মুখ খুলতে পারিনি। এবং আজকে যেহেতু ক্ষমতায় নেই,
তাই প্রত্যেকে মুখ খুলে সব কথা বলছেন। ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। চোর চোর শুনতে হতো যার জন্য, বা এই যে ডিম থেরাপি যেটা চলছে এই মুহূর্তে বাংলা জুড়ে, এই সব কিছুর পেছনে যেটা কিছুক্ষণ আগে সৌরভদাও বলছিলেন যে বিজেপি ডিম ছুড়বে, কিন্তু বিজেপি কি সত্যি ডিম ছুড়ছে নাকি এটা জনরোষের বহিঃপ্রকাশ? সৌরভদা আগামী দিনে বিজেপির কাছে মার খাবে? সৌরভদাকে লক্ষ্য করে বিজেপি কি ডিম ছুড়বে? উত্তরটা আমি দিবঙ্গতার কাছ থেকে নেব। দেখুন, সৌরভবাবু যে কথাটা বললেন তাতে একটা জিনিস পরিষ্কার, সৌরভবাবু বিজেপির কাছ থেকে ডিম খেতে পারেন, হয়তো ডিম ছুঁড়ে মারতে হবে, বাড়ির পরে খেতে পারেন, কিন্তু তৃণমূলের মধ্যে বসে যদি কথা বলতেন তাহলে সৌরভবাবুর হয়তো জীবনটা চলে যেত। এই কথাটা ওনার বক্তব্যের মধ্যে পরিষ্কার হয়ে উঠে এসেছে। আমরা এটাই বলেছিলাম যে ভয় নেই ভরসা। আজকে ভরসা করে আপনি বলতে পারছেন, বলুন না, তৃণমূল বিজেপির এগেনস্টে বলুন, আপনি নিশ্চিন্তে থাকুন, এরকম কিছু হবে না। যেগুলো হচ্ছে যারা চোর পকেটমার যারা লুট করেছে তাদের উপর হচ্ছে, আপনি নিশ্চয়ই সেরকম জায়গায় নেই, আপনার পরে এগুলো হবে না, এটা আমরা গ্যারেন্টি দিচ্ছি এখানে বসে। দ্বিতীয় একটা কথা দেখুন, মুখ খুলছে, মুখ বাড়ছে, বলছে, এটা তো ঠিক যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে রাজনৈতিক দলের কর্মীদের প্রতি যে সম্মান, যে শ্রদ্ধা, ভালোবাসা থাকা উচিত, প্রকৃত যারা রাজনীতি করেছে যে কোনো দলের, সেই দলের রাজনৈতিক কর্মীর প্রতি যেমন শ্রদ্ধা থাকবে, বিরোধী দলের রাজনৈতিক প্রতি সেরকম শ্রদ্ধা থাকবে। এটাই হচ্ছে রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, বাস্তবতা। কিন্তু আমাদের বাংলার সংস্কৃতিতে যেটা সারা ভারতবর্ষের কোথাও সব জায়গায় দেখা যায়, শুধু বাংলায় যখন ঢুকি তখনই দেখলে দেখা যায় বিরোধী দলের মানুষকে, আপনি এটা ভাবুন 319 জন লোক বিজেপির শুধু কর্মের খুন হয়েছে তাই নয়, আমরা সিপিএমের আমলে বলতো কংগ্রেসের 56,000 কর্মী খুন হয়ে গেছে। ঠিক তৃণমূল কংগ্রেস আসার আগে সিপিএমের দ্বারা খুন হয়েছে। এগুলো বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে দোষ দিলে হবে না, তার আগে থেকে একটু গোড়ায় গিয়ে ধরতে হবে। এই বামপন্থীদের একেবারে সেই আমাদের বাইরে যারা যাবে তাদেরকে থ্রেট দিতে হবে, মারতে হবে, সেই মুখের মধ্যে কই মাছ ঢুকে দেওয়া হোক বা আনন্দমার্গীদের পুড়িয়ে মারা হোক। সারা দেশে কংগ্রেস রাজত্ব করেছে, কোনো কংগ্রেসের রাজত্ব ক্ষেত্রে এরকম ক্ষমতা থেকে কংগ্রেস চলে গেছে বা কংগ্রেস কোথাও এসেছে, বিজেপি চলে গেছে, সমাজবাদী পার্টির মধ্যে কংগ্রেস এসেছে, কোথাও মানুষের জীবন হয়ে যায়নি, কিন্তু বাংলায় এটা হচ্ছে। দেখুন, রাজনৈতিক এই যে বাংলায় হয়েছিল তার কারণ হচ্ছে বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে দূষিত করে দিয়েছিল এই বামপন্থা। এই বামপন্থার পরে যখন তৃণমূল কংগ্রেস এলো, না আমি আপনার উত্তর আসছি। এখানে যদি এক ব্যক্তিকে নিয়ে কথা হয়, সেটা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়, যারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, না আমি কেন বলছি কথাটা, আমি আপনার কাছেই থাকবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন রাজনীতিক নন, আমি যাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, তো ঠিক আমরা কিন্তু রাজনীতিবিদ হিসেবে ওনাকে নিয়ে আলোচনা করছি না, আমরা এই ধরনের ক্রাইম যা ওনার দ্বারা হয়েছে। তাহলে এই যে রাজনৈতিক শুনুন, পলিটিক্যাল সায়েন্সের ভাষায় একটা কথা আছে, পলিটিক্যাল সোশ্যালাইজেশন, পলিটিক্যাল দুর্বৃত্তায়ন যেটা বলছে, সেই কোনো রাজনৈতিক কর্মী নন উনি, রাজনৈতিক নেতাও নন উনি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন। রাজনৈতিক দুর্বৃত্তায়নকে কায়েম করার জন্য যা করা উচিত, যা দুর্নীতি করা উচিত সেটাই করেছেন। এবং এটাই সবথেকে দুর্ভাগ্যের বিষয় যে মানুষটাকে নিয়ে করেছেন, এটা কোনো বাংলার কোনো রাজনীতিবিদ, বিরোধী বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, কেউ অস্বীকার করতে পারে যে মমতা ব্যানার্জির একটা রাজনৈতিক ঐতিহ্য ছিল, সেটাকে নষ্ট করেছে একমাত্র তার ভাইপো বসে। শুধু প্রাইভেট লিমিটেড কোম্পানি চালাতে গিয়ে ওই যে ক্যামাকি স্ট্রিটটা কোথা থেকে বলে বলছিল, সৌরভভাই বলছিলেন, তার রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, এবং এমনভাবে যে যার বিরোধিতা করেছে। আপনি মনে করতে পারেন একটা সভায় বিজেপির একজন কর্মী মঞ্চের পরে তাকে চড় মেরেছিল, সেই কেস উঠবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তাকে পরে দেখা গেছে 6 মাসের মধ্যে বাড়ির সামনে ট্রাকে অ্যাক্সিডেন্ট করে মারা হয়েছে। আমরা সেটাও বলেছিলাম, বিজেপি এখনও সেটা আমরা জানি, আমরা সেটা তদন্ত চাই। অর্থাৎ এতটা প্রতিহিংসা করা নেই। সৌরভ যেটা বলছে, সৌরভ যদি বলতো হতে পারে দমদমের করে রাস্তার পরে ড্রেনে সৌরভকে পরের দিনে খুঁজে পাওয়া যাচ্ছে ড্রেনের মধ্যে পড়ে আছে, এরকম হয়েছে। তৃণমূল কংগ্রেসকে মেরেছে, এরকম ঘটনা বাংলার বুকে বহু আছে। সুতরাং এই যে রাজনৈতিক একটা ডিজে বাজানোর কথা, যে কথাটা দিয়ে আপনি শুরু করেছিলেন, ভাবতে পারেন একজন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির সেক্রেটারি, সে বলছে 4 তারিখে 12টার পর ডিজে বাজবে। আর সে তো ভাবতেই পারেনি যে রাজনীতিতে নির্বাচনে আমার পরাজয় হতে পারে। কোনো তার দূরদর্শী নেই যে আমি বলছি জিতবো, নাও তো জিততে পারি, জেতাটা তো আমার হাতে না, জনগণের হাতে। রাজনীতিতে ধারণা জিরো এবং মানুষের পালস সম্পর্কে ধারণা জিরো। নাহলে এরকম বসে বলতে পারে যে ডেকে আনবো নির্বাচন করে ভ্যানিশ কুমার তোমাকে ডেকে আনবে, পালিয়ে যাবেন না,
আপনি যেখানে তখন ধরে নিয়ে আপনাকে সাজা দেবো। নির্বাচন কমিশনার কি বলছেন? বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে কি না বলছেন, উল্টা লাটকা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি দেবেন তাই বলছেন। আজকে বাংলার মানুষ যদি এর প্রতিবাদ করে ঠিকমতো দিত, এখনও রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন শুধুমাত্র এই বাংলার কিছু মানুষ এখনো রাজনৈতিক হিংসাটাকে পরিহার করেছে। তাই যদি ওনাদের মতন হতো, ওর ভাষায় হতো, যদি ওনার ভাষায় হতো না, ভাবুন ওনার ভাষায় হতে, উনি যেভাবে ডিজে বাজাচ্ছেন, আজকে ওনার বাড়ির সামনে যদি ওনাকে টেনে ডিজে বাজাতো, তাহলে উনি আজকে কোথায় থাকতেন? কিন্তু নিশ্চয়ই আমরা চাই সুস্থ শরীরে থাকুক, কিন্তু বাংলার লোক ডিম নিয়ে খুঁজে বেড়াচ্ছে ওনাকে। এয়ারপোর্টে দেখা গেছে যেভাবে ডিমের থেকে পালানোর জন্য সভ্যরা যে লাফাচ্ছিল টিনবিরিং, ওরও অবস্থা সেরকম হয়েছিল, কালকে ধরে রেখেছে। ডিম থেরাপিতে ওকে পড়তেই হবে, এটা শিওর। মানে এই মুহূর্তে ডেমোক্রেসি চলছে আর কি। যাই হোক, আমি কিন্তু এইটাই এখানে বিচার্য। তাহলে মানে আমি সুভাষিসদার কাছে আসার আগে এটা একটু এখানে উল্লেখ করতে চাইবো যে ধরুন এই 2029-এর লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ভোটে দাঁড়ান ডায়মন্ড হারবার থেকে, সুভাষিসদাদের বলতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যান, সেইটা কিভাবে সম্ভব? সুভাষিসদারা সেটা কিভাবে অ্যাকসেপ্ট করতে পারবেন বা আদৌ পারবেন কিনা, কি হতে চলেছে সময় বলবে। তাও সুভাষিসদার একটা ডেফিনেটলি মত তো শুনবই। খুব দ্রুত বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। সুভাষিসদার কাছে যাই। সুভাষিসদা কি করবেন মানে এইরকম পরিস্থিতি যদি তৈরি হয়? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যদিও কোয়েশ্চেনটার মধ্যে একটা যদি ছিল, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ায় তাহলে কংগ্রেস কী করবে, এটা বিরাট একটা হাইপোথেটিক্যাল। মানে মামার যদি মাসির যদি গোপ থাকতো, মামারা 4 ভাই হতো, ব্যাপারটা এরকম হয়। যাচ্ছেন বৈঠক করতে, আপনারা ডেকে পাঠাচ্ছেন। তবুও বলছি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ায়, তাহলে তো নরেন্দ্র মোদীর কাছ থেকে শিখে নিয়েছি যে অজিত পাওয়ারকে জেলে ঢোকানোর কথা বলে অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করেছেন। রানাকে দুর্নীতির জন্য জেলে পাঠাবেন বলে তাকে সাপোর্ট করে প্রচার করেছেন নরেন্দ্র মোদী। প্রজ্জ্বল রেভান্নাকে জেলে পাঠাবেন, তাকে সাপোর্ট করে একটা রেপিস্টকে। এই ছবিটা দেখে বলুন। হ্যাঁ ঠিক আছে, এই ছবি তো আদি অনন্তকাল ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে কংগ্রেসকে জড়িয়ে ধরেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে কংগ্রেসকে জড়িয়ে ধরেছে, স্ট্যাপ করেছে, আবার জড়িয়ে ধরেছে, হয়েছে তো। না কংগ্রেস উদার বলেই তো আছে। 100-150 বছর ধরে তো, 146 বছর ধরে কংগ্রেসটা আছে এই কারণে উদারতার জন্য। উদারতা না থাকলে দল থাকে না, এই প্রথম কথা। আর একটা দ্বিতীয় কথা যেটা ইন্টারেস্টিং কথা, সেটা হলো তৃণমূল কংগ্রেসের হঠাৎ এইরকম একটা ব্যাপার হলো কেন? যখন আমি রাস্তাঘাটে ভাবলাম, জিজ্ঞাসা করলাম 2-3 জনকে, ভাই ওয়ার্ল্ড কাপের কী খবর, গতকাল থেকে তো মনে হয় শুরু হয়েছে। বল ঠিক বলতে পারবো না। টিভি এই যে ফোনে দেখছে তৃণমূলের কাকে ধরেছে। মানে এখন যে জ্বরটা ওয়ার্ল্ড কাপের জন্য মানুষের শরীরে আসা উচিত ছিল, এখন তৃণমূল জ্বরে আক্রান্ত সারা পশ্চিমবাংলার মানুষ। তারা মানে ফোন খুলে দেখছে, সমস্ত মানুষকে দেখলাম তৃণমূলের কে অ্যারেস্ট হচ্ছে, তৃণমূলের কে কোথায় যাচ্ছে। ও বললো যে কাকলি তৃণমূল, অমুক তৃণমূল, সেমুক তৃণমূল, অনেক তৃণমূলের ব্যাখ্যা দিল। কাকলি তৃণমূল, শুভেন্দু তৃণমূল একটা আছে, সেটা কাকলিকে নিজে এক্সকর্ট করে নিয়ে যাচ্ছে না। একদিকে যেমন ডিম ছুড়ছে এখানে দুর্নীতিগ্রস্ত মানুষদের ওপর এই বিজেপি, আবার পাশাপাশি নারদা কাণ্ডে স্টিং অপারেশনে কাকুলি টাকা নিচ্ছে, তাকে দেখা গেছে এবং তাকে এক্সকর্ট করছে শুভেন্দু অধিকারী। তাহলে ডিমটা কি কাকুলির জন্য বরাদ্দ নেই তো? তার মানে শুভেন্দু যাকে নিয়ে গিয়ে বসিয়ে দেবে বিজেপির নেতার কাছে, তাকে ডিম ছোড়া হবে না। তারপরে সমস্ত দুর্নীতি ঢাকা পড়তে পারে। কালকে যদি এরকম হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি বিজেপিতে জয়েন করলাম, তাহলে এই বিজেপির প্রবক্তারা, দীপঙ্করের মতন ভালো ভাইয়েরা এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ নয়, আসলে মমতা খারাপ করেছে, তখন এই ন্যারেটিভস চলবে। তো ঘটনা যেটা হয়েছে, আলটিমেটলি একটা দল 80টা সিট পেল, 27টা লোকসভার সদস্য আছে, 13টা মানে বাদ দিল, 3 জন বাদ দিয়েছে, 3 জন হিসেবে করেছে, মানে রিজাইন করেছে, 10টা রাজ্যসভার মেম্বার আছে। তাহলে পরে সেই দলটা এরকম তাসের ঘরের মতন ভাঙছে কেন? তার মানে ভাঙছে এই কারণেই যে এই দলটাতে আদর্শ মাথার মধ্যে ঢোকায়নি। ওদের বাম নিয়ে অনেক কথা বলছিল, বামের এখানে প্রবক্তা নেই, আমিও বাম করি না বা বামপন্থী নই, কিন্তু এইটা ঠিক যে বামপন্থী বা কংগ্রেসের আদর্শ ঢুকিয়েছে, যার জন্য কিনা কংগ্রেস যত জায়গায় মানে ক্ষমতায় ছিল, তাদের কেউ কোনোদিনও বিরোধীরা মানে ক্ষমতায় আসার পর কংগ্রেসীদের জিম ছোড়েনি এবং চোরচোর করেনি। এবার ঘটনা যেটা হয়েছে সেটা হলো, ওটা করছে কেন? সৌরভের অনেক ক্ষোভ থেকে অনেক কথা বলেছে, ঠিকই তো, এটা তো খুব সৌরভ মানে বাস্তব কথা এবং প্রাসঙ্গিক কথা বলেছে যে ঠিক ছেলেগুলোকে ঠিক জায়গায় লাগায়নি, যাদের লাগাতে পারতো, যারা সৎ ছেলে ছিল তাদেরকে সাইডলাইন করেছে, যারা
টাকা দিতে পারে তুলে তাদেরকে চেয়ারম্যান করা হয়েছে, এবং চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে কারা কত টাকা দিতে পারবে তা ধার্য করে দেওয়ার উপর নির্ভর করেছে, এবং সেটা দিতে না পারলে সেই চেয়ারম্যানকে ডেকে গালি দিয়েছে, এবং সে কথা আজকে বেরোচ্ছে। কিন্তু আমরা বলেছিলাম অনেক দিন আগে দলের মধ্যে যদি ডেমোক্রেসি না থাকে তাহলে আগামী দিনে ডেমোক্রেসি যে হবে সেটা বোঝা গেছে, এখন ডিম ছুটছে। না, একটা কথা আমাকে বলুন, এই যে আমি এই যে 19 জনের তালিকা সামনে আসছে তাদের মধ্যে শর্মিলা, আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির আধিকারিকরা পৌঁছেছিলাম, একটু সেই ছবিটা দেখাই। ইতিমধ্যেই আমাকে যখনই ডেকেছে আমি ভাই তোর মাথায় রাখছি ভাই। হ্যাঁ হ্যাঁ আমি সময় চেয়েছিলাম, আমাকে 8 তারিখ ডাকা হবে। লাইটটা গাঢ় হয়ে যাচ্ছে ভাই। 8 তারিখ তারা জানে যখন আমি দিল্লিতে এখন আসুক এই সময় দেখতে হবে, এটা একটু ধরে হবে। আমি সঙ্গে সঙ্গে সবার আগে গেছি এবং আমায় প্রশ্ন করেছে তদন্তকারী সংস্থার কাছে। ক্যামেরা নামা একটু ক্যামেরাটা নামা, হাতটা নামা। এবং আমি বাড়ি ফেরার আধা ঘন্টার মধ্যে আমাকে প্রথম প্রশ্ন কি করা হয়েছে, আমাকে দ্বিতীয় প্রশ্ন কি করা হয়েছে, আমাকে তৃতীয় প্রশ্ন কি করা হয়েছে, আর উত্তরে আমি কি করেছি আমি এটা নিয়েও আমি যখন তদন্তে কি আলোচনা হয়েছে কারোর সাথে আলোচনা করছিলাম, তার মানে আমি বলে দিতে পারি তদন্তকারী সংস্থার কাছ থেকে মিডিয়ায় খবরগুলো লিক হচ্ছে। যদি লিক হয়ে থাকে ইনভেস্টিগেশন একটু ডান দিকে চাপতে হবে ভাই। আমি আমি যদি কলকাতায় যেতে পারি আমার সামর্থ্য অনুযায়ী যেখানে যখন প্রয়োজন হয়েছে যে মামলায় ডাকুক। আর এখন সরকার পাল্টেছে, এরা বিভিন্নভাবে মামলায় আমাকে ট্যাগ করবে। আমি শুনেছি যে মামলায় আজকে আমাকে নোটিশ দিতে এসছে, আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজে। আমি প্রশ্ন করতে চাই যে আমি যদি সত্যি কোনো ভুল বলে থাকি, আমি এই স্টেটমেন্টগুলো কবে করেছি? নির্বাচন চলাকালীন। নির্বাচন যখন চলছে, ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা কার আন্ডারে? ইলেকশন কমিশনের আন্ডারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে তো ছিল না। তাহলে তখন আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? ইলেকশন কমিশনের বিরুদ্ধে কমপ্লেন হলে ইলেকশন কমিশন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন? তার কারণ আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করে দেবো। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি বলবেন জ্ঞানেশ কুমারকে যদি আমার এগেনস্টে অ্যাকশন নিতে হতো, তাহলে অমিত শাহর বিরুদ্ধেও অ্যাকশন নিতে হতো। অমিত শাহর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই, তাই আমার বিরুদ্ধেও অ্যাকশন নিতে পারেনি। সরকার বদলেছে, এখন মামলা হয়েছে। তাহলে আমার বিরুদ্ধে যদি মামলা হয়, আমি ডিজে বাজাবো বলে, তাহলে অমিত শাহর বিরুদ্ধে এফআইআর হবে না কেন? আমরা কথা মুভ করবো তদন্তকারী সংস্থার কাছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কেস আমি বাংলা থেকে বহিরাগতদের আক্রমণ করেছি বলে আমার ভাষণে এই তদন্তভার সিআইডিকে দেওয়া হয়, তাহলে যে বহিরাগতরা এসে বাঙালিকে আক্রমণ করেছে সেই মামলার দায়ভার কেন সিআইডি বা সিবিআই কে দেওয়া হবে না? এই প্রশ্ন তো উঠবেই। এই প্রশ্ন তো এড়িয়ে যেতে পারে না। আপনারা এসব চাপের রাজনীতি, দল ভাঙানো আমরা অনেক দিন ধরে দেখছি। এসব করে কোনো লাভ নেই। 30 লক্ষ মানুষকে আপনারা ভোটার তালিকার বাইরে রেখে ভোট করেও তৃণমূল 41% ভোট পেয়েছে। 2,60,00,000 ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। তাদের প্রতিনিধিত্ব তৃণমূল কংগ্রেস করবে। এক চুল জায়গা তৃণমূল কংগ্রেস ছাড়বে না। যদি কেউ ভাবে যে থমকে চমকে সিআইডি দিয়ে, সিবিআই দিয়ে, দল ভেঙে, কুৎসা করে, গায়ের জোরে
কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে ফলস কেসে ইমপ্লিকেট করে পার্টি অফিস দখল করে বাড়ি ভেঙে ঘর জ্বালিয়ে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে দেবো। সিপিএমের বিরুদ্ধে লড়াই করে 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে মানুষের আশীর্বাদ নিয়ে। 2011 সালের পরিবর্তন আর 2026-এর পরিবর্তনটা খালি একটু তুলনা করুন। মানুষের মধ্যে কোনো আবেগ নেই, স্বতঃস্ফূর্ততা নেই। 8টার পর রাস্তা শূন্য, ফাঁকা। বিজেপি বিজয় মিছিল বার করতে পারছে না। যারা বড় বড় ভাষণ দিচ্ছেন, আমি বলবো রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। মানুষ যদি আপনাদের জিতিয়ে থাকে, মানুষের জন্য কাজ করুন। মানুষ বুলডোজারের জন্য ভোট দেয়নি, মানুষ কর্মসংস্থানের জন্য ভোট দিয়েছে, শান্তি শৃঙ্খলা সম্প্রীতির জন্য ভোট দিয়েছে। মানুষ উন্নয়নের স্বার্থে ভোট করুন। উন্নয়ন, দিল্লির সাথে লড়াই করে টাকা আনুন। আপনারা ভোটের আগে বলেছিলেন অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পর মানুষ দেখছে বুলডোজার। এই দ্বিচারিতা তো চলতে পারে না। আমি মিডিয়ার বন্ধুদের বলবো, কোনো স্পেকুলেশন, কোনো আলোচনা না করে যদি কেউ ভুল তথ্য পরিবেশন করেন, আমরা কিন্তু বাধ্য হব হাইকোর্ট সুপ্রিম কোর্ট অবধি যেতে পৌঁছাতে। আপনাদের দায়িত্ব, আপনারা সঠিক তথ্যটা মানুষের কাছে উপস্থাপিত করবেন, পরিবেশন করবেন। আপনারা রটনাকে ঘটনা বানিয়ে দেখাবেন না। আমার সাথে তদন্তকারী সংস্থার কি কথা হলো, আমার সাথে অন্য কারোর কি কথা আপনি দেখিয়ে দিচ্ছেন। আমার সাথে রাহুল গান্ধীর মিটিং হয়েছে, তৃতীয় ব্যক্তি কেউ নেই। আমি আর রাহুল গান্ধী কি কথা হয়েছে আপনারা জেনে গেছেন। আমিও মিডিয়ার সাথে কথা বলিনি, রাহুল গান্ধীও। আপনারা জানছেন কোত্থেকে? আপনারা আপনাদের মতো স্পেকুলেট করে খবর যা পাচ্ছেন বলে দিচ্ছেন। যে শীর্ষ নেতারা আমার বিরুদ্ধে কথা বলছে, দলে আলোচনা করার জায়গা রয়েছে। এবং আপনি স্পেসিফিক্যালি বলতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমি বড় হতে দেখেছি। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও করব। अब हिंदी नहीं यार बोल दिया। হুমকি এখনো অব্যাহত। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ফোঁটাও বদল হয়নি, ক্ষমতা নেই কিন্তু দম্ভ রয়ে গেছে। যাই হোক, একটা বিরতি নেব, খুব দ্রুত বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, আজকের দিনে দাঁড়িয়েও তার এই দম্ভ, এই কলার তোলা মানসিকতা, ডোন্ট কেয়ার মনোভাব, চোরের মায়ের বড় গলা শুনেছিলাম, কিন্তু আজকে ওনাকে দেখে আবারও সেটাই মনে হচ্ছে। যাই হোক, সৌরভদার কাছে আসবো। সৌরভদা, আমার এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে যে হুমকি দেওয়ার মতো ক্ষমতা রাখেন, তার জন্য হ্যাটস অফ, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে উনি বলছেন ওই ছোট থেকে মানুষ করেছেন নাকি ওনাকে। তাহলে তার এই ক্ষোভ, অভিযোগগুলো যখন দলের মধ্যেই উনি বলেছিলেন একটা সময়, সেই সময়ও তো কেউ শোনেনি। এই যে বলছেন দলের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে, বা দলের মধ্যে এটা নিয়ে কথা হতে পারে, তো বলেছে তো হাজারবার, তো এটা নিয়ে কথা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধামা চাপা দিয়ে দিয়েছেন তাদের কথাগুলো। আমি বলছি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে। এইটাই যদি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে আসার পরে ঠিক এই ধরনের ওনার মানসিকতা থাকতো, তাহলে ভালো হতো। আমরা এর আগেও 2022 সালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু দোষ ধরার জন্য, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রুপ বা টিম অভিষেক, অধিনায়ক অভিষেক, ফ্যামফর টিএমসি অভিষেক, এই ধরনের বিভিন্ন নামের ফ্যান ক্লাবের যারা হলুদ জামা টামা পরে বেরোতো, তো অভিষেক সেটা কল্যাণবাজি প্রশ্ন তুলেছিল যে লড়াইটা কি করছে এরা, এই লড়াইয়ে তো হবে না, এই ধরনের নবীনদের দিয়ে এইভাবে লড়াই হবে না নবীনদের। তখন আমি দেখেছিলাম যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা কর্মচারী বলতে পারো, মানে ওরা অ্যাকচুয়ালি দল করে কিন্তু কর্মচারী টাইপের আর কি, তো তারা তখন স্লোগান তুলেছিল যে মাতাল, মানে কল্যাণ, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, শ্রীরামপুরে সাংসদ পরিবর্তন চাই। তো তখন কি
অভিষেকের একবারও উচিত ছিল না তাদেরকে শাসন করার, যে তোমরা আমার ছবি নিয়ে আমার সঙ্গে থেকে আমার জন্মদিনে উইশ করে তোমরা আমাকে মাতাল, কল্যাণ ব্যানার্জিকে মাতাল বলছো, যে আমাকে হাতে করে মানুষ করেছে। ন্যাপি এইটা তো- পাল্টেছে। না, হ্যাঁ ন্যাপি পাল্টেছে বলো। হ্যাঁ না, ওসব আমি বলবো না। আমি বলছি যে আমি একটা কথাই বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি রাজনীতি করার অধিকার নেই? অবশ্যই আছে। এতজন সাংসদ রয়েছে, আছে, উনিও সাংসদ আছে থাকবে। কিন্তু একটা কথা যেটা দলের মধ্যে সমস্যা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুকুম আমরা মানতে রাজি আছি, অভিষেকের নয়। যদি অভিষেক মনে করে যে ওর হুকুমে এর পরেও কেউ চলবে, তাহলে একটা অভিষেক তৃণমূল তৈরি হবে। মানে তৃণমূল এক একটা করে এইভাবে করে ভাঙতে যেখানে থাকবে। জাহাঙ্গীররা বেশি থাকবে। হ্যাঁ, জানি না, সেটা জাহাঙ্গীর থাকতে পারে, শওকত থাকতে পারে, হ্যাঁ, ওই আর। হ্যাঁ, বাবার হইলো আবার জ্বর সারিল ঔষধে, এই টাইপের হতে পারে। তো এবার তাদের পরিণতিটা কি হবে? ওই হাফ প্যান্ট পরে ওই যে ঘোরাবে। বার করছে বা কোমরে দড়ি পরিয়ে বার করছে, যদিও এটা অন্যায়, এটা আইনত এটা ঠিক নয়। এই ধরনের অপরাধীকে হিউম্যান রাইটস অনুযায়ী এই ধরনের কাজগুলো করা উচিত নয় আমি মনে করি। তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে এটা বলবো যে অভিষেক তোমার চৈতন্য হোক, এছাড়া আমার আর কিছু বেশ, বলার নেই। দীপঙ্কর, আমি আসবো সুভাষিতা, দীপঙ্করদার কাছে আসি। দীপঙ্করদা, কি দেখলেন? মানে কোনো দম্ভের, আবারও তো একই রকম ছবি দেখতে পেলাম। দেখুন, আমাদের ডিজে বাজানোর ব্যাখ্যা ছেড়ে দিচ্ছেন? দিন, ডিজে বাজানোর কথা ছেড়ে দিন, এটা আপনারা একটু সাবধানে থাকুন। মানে বলে দিয়েছে মিডিয়ার বিরুদ্ধে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাবে। আমার যা জানা আছে দেওয়ারিতে আপনারা যা মাইনর পান, সুপ্রিম কোর্টে যেতে গেলে মনে হয় কারো কাছে ধার করতেই হবে। দেখুন ভাইপোর কোথায় টাকা পয়সা আছে সেগুলো দেখে নেবেন। মানে মিডিয়াকে দাঁড়িয়ে ধমকি দিচ্ছে। আপনি দেখেছেন কিছু কিছু বাড়ির সামনে দেখবেন লেডি কুত্তা থাকে, বা ওই এখনকার মানে ওই পোষা কুত্তা, দেখবেন জানলা দরজা গ্রিলের মধ্যে দাঁড়িয়ে বুকে মাথা খারাপ করে ডেকে 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 পাগল, যে আপনি এগিয়ে যাবেন না দৌড় মেরে ঘরের মধ্যে চলে যাবে। ঘরের মধ্যে দাঁড়িয়ে, নিজের বাড়ির সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই, নিজের ঘরের মধ্যে দাঁড়িয়ে মিডিয়ার সামনে ওই কথা বলছে, তারপরে আপনাদের চমকাচ্ছে। মানে আপনারা যদি সত্যি করতে না দেন, সেটা বিজেপির বিরুদ্ধে দেন, তাহলে সেটা কোনো অসুবিধা নেই। আমরা হেলমেট বলছি। ছাড়া উনি অনেকক্ষণ কথা বলেন। এই ঘরের মধ্যে দাঁড়িয়ে তাই বলে ঘরের মধ্যেও হতে পারে এরকম পরিস্থিতি যে হেলমেট লাগছে। এবার এই কথা একে নিয়ে আলোচনা করাটা মনে হয় আপনাদের এয়ার টাইম নষ্ট করা। বাংলার বুকে অনেক উন্নয়নের কাজ হচ্ছে। দেখুন আজকে আর যে কথাটা দ্বিতীয় পরে বলার উচিত ছিল, যে বিষয়টা আজকে বিজিডিএস নিয়ে আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আপনি ভাবতে পারেন আপনার আমার ট্যাক্সের 630 কোটি টাকা একটা কোম্পানিকে দেওয়া হয়েছে এই বিজনেস সাবমিট করার জন্য। 630 কোটি টাকা যদি টাকাটা থাকতো, তাহলে মনে হয় বাংলার বুকে কতগুলো ব্রিজ হতো, বা কতগুলো বেকারদের জন্য স্কুল বা হসপিটাল তৈরি করে, বারাসাত হসপিটাল, মেডিকেল কলেজ, অনেকগুলো। বা এই মিডিয়াকে এই যে দিয়েছে তার আউটপুটটা কি? আজকে বিজনেস সাবমিট না করে যদি আমুল্লা বাংলায় ব্যবসা করতে আসতে পারে, বিজনেস সাবমিট না হয়ে যদি রেলের 1 লক্ষ কোটি টাকার প্রকল্প আসতে পারে, যদি 500 আন্ডারপাস হতে পারে, 100টা ফ্লাইওভারের প্রজেক্ট আসতে পারে, ছেড়ে দিন যদি 1,86,000 মানে বলছি 1,43,43 লক্ষ নতুন করে গৃহ আবাসের যোজনার টাকা আসতে পারে, তাহলে এই যে প্রকল্পগুলো আসছে এগুলো বাধা ছিল কেন? কেন এতদিন আমরা শুধু বিরোধিতা কংগ্রেসরা আমলে সিপিএমের বিরোধিতা ছোটবেলাতে দেখেছি, কেন্দ্র বঞ্চনা, সমন্বয় বা সহযোগিতার কোনো বাতাবরণ নেই। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো বললেন যে আপনারা বলুন তাহলে কেন্দ্রের কাছে চান, যে টাকাটা আটকে রয়েছে সেটা চান। কেন্দ্রের কাছে টাকা চাইতে হবে না, কেন্দ্র সরকার চাওয়ার আগে থেকে জানে যে এই টাকা হিসাব আমি পাবো। আপনার ছেলে যখন চুরি করতেও দিতেন না, ছেলে যখন সৎটা আসে বাবা তাকে বলে যা তুই নিয়ে যা, জানে যে ওই হিসাবটা দে। আচ্ছা, স্বাভাবিক ব্যাপার। এই যে জিবিএস এর কথা আজকে হচ্ছে 635 কোটি টাকার কথা, যেটা 9-6 হয়েছে, মানে এটার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। এবার কথা হচ্ছে যে এই সামিটগুলো প্রতি বছর হয়েছে আমরা দেখেছি, এবং এই সামিটগুলো হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন এই ধরনের যেগুলো মোটামুটি একটা শিল্প বৈঠক মতো হয়েছে, সেই সেকেন্ড পার্টটাই আসছে। না কাশবালিশ বলছেন উনি, চানাচুর তৈরি করতে বলছেন, ঝালমুড়ি তৈরি করতে বলছেন, ঘুগনি তৈরি করতে বলছেন, তাহলে ওই বিজনেস সামিটগুলো দরকার ছিল। এই আপনি এত দেখেছেন, আপনি নিজেও গেছেন, আপনার মিডিয়া গেছে কভারেজ করেছে, যে দেখেছে এই কোম্পানির এত লক্ষ কোটি টাকার এত লক্ষ কারখানাগুলো দেখেছেন, ধোয়া কোথাও উঠছে, নতুন কারখানা হয়েছে হয়। তার মানে কি? বাংলার মানুষকে বোকা বানাচ্ছে, যুব সমাজকে বলেছে তোমার জন্য কারখানা হবে, ভোট দাও। আর এদিকে নিজের দলকে বলেছে তোলা তোলো ভাইপোকে সমৃদ্ধ করো। আজকে মমতা ব্যানার্জি জানতেন না এমন কিছু হয়নি, মমতা দাঁড়িয়ে বলেছেন। শওকত বোমবাদ্য মমতা জানতেন, তাহলে শওকতের শুধু দোষ?
আমরা বলেছি দোষ শুধু ওই হাওয়াই চটির দোষটা বেশি। আজকে ভাইপো অভিষেকের যে এই যে বাড়ন্ত, তার মূল অভিযুক্তকে, মূল অভিযুক্ত কিন্তু মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কিন্তু সরকারে আসার আগে মমতা ব্যানার্জি, আর 2014-15 পরে সৌরভ নিজেও বলতে অস্বীকার করতে পারবে না, 14-15 পরে মমতা ব্যানার্জি, দুটো আকাশ পাতাল ব্যবধান, দুটো আকাশ পাতাল ব্যবধান। এবং মমতা ব্যানার্জি এই সমস্ত দুর্নীতির সাথে মমতা ব্যানার্জিও যুক্ত, আপনি অস্বীকার করতে পারবেন। এবং আগামী দিনে অবশ্যই বেরোবে। আজকে এত কোটি টাকার প্রকল্প, তুমি মুখ্যমন্ত্রীদের কোনো হিসাবই নাই, হিসাব নাই, কোথায় চলে গেল, কোম্পানির নামে টাকাটা চলে গেল, আপনার আমার ট্যাক্সের পয়সা। আসবো এই যে জায়গাগুলো ব্রেক নিয়ে নেমে আসছি, এগুলোই উন্নয়নটাকে। আসবো দিবঙ্গত, একটা খুব শার্প ব্রেক নেব, বিরতির পর ফিরে এসে সৌরভদা এবং সুভাষিসদার কাছে যাবো, দ্রুত ফিরছি সঙ্গে। ফিরলাম বিরতির পর, একে একে যাবো, প্রথমে সুভাষিসদা। একটা ইন্টারেস্টিং কথা উঠে এসছে যে বিজিবিএস এর 630 কোটি টাকা চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এর মধ্যে এই দুর্নীতির মধ্যে জড়িত। 303 যখন বিজেপির সাংসদ সংখ্যা ছিল, যখন কারোর ওপর ভর করতে হতো না, কোনো ক্র্যাশ ছিল না, সেই সময় মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিচ্ছু পদক্ষেপ করেননি বিজেপির কোনো নেতা বা ইডিসিবিআই। এখন চিল্লাচ্ছে জড়িত মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে জড়িত। আমরা তো চেয়েছিলাম দাদা, আপনার ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল, আপনারা কি করেছিলেন? যদি সত্যি ছোট্ট একটা প্রশ্ন, একটা কথা হলো, আমি বলে নেই, আগে শেষ করে দিই, শেষ করে তো উত্তর দিচ্ছি। ছোট্ট একটা প্রশ্ন, আপনার ক্ষমতা ছিল, মমতা মুখ্যমন্ত্রী ছিল। সারদা কেসে প্রথম চিঠিটা যখন যায়, তখন যে আব্দুল মান্নানের কেস করার পর যে জেল যাত্রাটা শুরু করেছিল কংগ্রেস আমলে, এবং কংগ্রেস সেই কেসটা করেছিল বলে সেই কারণে তৃণমূলের যে এই যে ওপেন হওয়া দুর্নীতিগ্রস্ত তৃণমূল, সেটা করেছিল কংগ্রেস কাজটা। তারপরে বিজেপি করেছে, বিজেপি ওর কোনো মাথা ধরেছে কিনা। এবার ঘটনা যেটা হয়েছে সেটা হলো বিজেপি এসে 630 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করে ছড়িয়েছে। উপায় ছিল, ধরেনি। এখন 240-এ আছে ওরা, এবং দুটো ক্যাচের উপর যে এখন বড় বড় কথা দীপঙ্কর বলছে, এখনো ওপরে বলছে না কেউ, ওপরে এখনো কেউ বলছে না যে মমতা ব্যানার্জিকে ধরতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী পার পাবে না। এক মিনিট, মমতা ব্যানার্জি বলছে না, বাংলার মুখ্যমন্ত্রী আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছে অভিষেকের স্ত্রী বলে, একটু বলে নেই দীপঙ্কর, এগুলো মনে করালে খারাপ লাগবে আমি জানি। তবু শুনে না, অভিষেকের স্ত্রী সোনা সমেত ক্যালকাটা এয়ারপোর্টে ধরা পড়লো, তাকে সিআইএসএফ গ্রেফতার করলো, করার পরে 10 মিনিট পরে তাকে গ্রিন করিডোর করে আপনাদের সেটিং তত্ত্ব খাইনি বাংলা। আমি বলি সেটিং তত্ত্ব খাবে না, কারণ আমি বলি একটু ডিস্টার্ব করিনি। প্রথম কথা হলো, একটা কথা বলে রাখি, সেটা হলো দীপঙ্কর, মনে রেখো, দুর্নীতিগ্রস্ত যারা, তারা দুর্নীতিগ্রস্ত। রাইট আপ করে 6 লক্ষ কোটি টাকা তার গুজরাটি চোরদের আমাদের টাকা ধার দিতে রাইট অফ করেছে। নরেন্দ্র মোদী কত বড় চোর, বলার ক্ষমতা কারণ হলো হার জেতা তো থাকবে, ভারতবর্ষের লোক আপনাদের কথা মানেনি। আরে ভাই, ইলেকশন কমিশন আপনাদের কথা মানেনি, মানুষ এখানে আপনারা নিয়ে আসলেন ভোট। আমি বারবার বলছি দীপঙ্কর, আমি ডিস্টার্ব করিনি। সেটা হলো তৃণমূল কংগ্রেস যেমন দুর্নীতিগ্রস্ত আমরা বলতে পারি, তোমরা দুর্নীতিগ্রস্ত, এবং দুর্নীতিগ্রস্ত আমরা আর গলা ধরাচ্ছে আপনাদের। বিজেপিতে আচ্ছা আমি একটু থামাই, কারোর কথা শোনা যাচ্ছে না। না, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় যাবেন? বিজেপিতে যাবেন আগামী দিনে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যাবেন? কোথায় যাবেন সেটা সময় বলবে। কিন্তু এই মুহূর্তে আমি আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো আজকের দিনে দাঁড়িয়ে, যখন সিআইডি ওনার দুয়ারে পৌঁছে গিয়েছে, এইখানে দাঁড়িয়েও যে হুমকি বা যা দিচ্ছেন, তাতে কিন্তু আগামী দিনে এই যে সুভাষিস যদি ওনাকে নেওয়ার কথা ভাবে, দীপঙ্কর যদি ওনাকে নেওয়ার কথা ভাবে, তাহলে ওনাদের এগুলো তো মাথায় রাখতে হবে যে এই লোকটা আজকের দিনে দাঁড়িয়েও এইভাবে হুমকি দিচ্ছে। সৌরভদা, আমি মানে দীপঙ্করকে আমি একটা প্রশ্ন শুধু করব যে আজকে ধরলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো ধরলাম না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বহু অন্যায় হয়তো করেছে, কিছু ভাষণে অন্যায় হয়েছে, ভালো কথা। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজের কথা বলেছে। আজ আমি বলছি যে 2021 সালে নির্বাচনের আগে দিলীপ ঘোষ যে ধরনের হুমকি দিয়েছিল, যে সাদা থান, বলছি হ্যাঁ, দিলীপ ঘোষ সায়ন্তন যে ভাষণ দিয়েছিল যে সাদা থান পরিয়ে দেবো, থানা গড়িয়ে দেবো, শ্মশানে নিয়ে যাওয়ার লোক থাকবে না, 2021 সালে ক্ষমতায় আসার পরে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এবার বলবে কেন নেননি, নিতেই পারতেন। আমি বলছি যে আমরা যখন রাজনৈতিক মঞ্চে কোনো ভাষণ দিই, তুমি যদি ভালো করে দেখো দীপঙ্কর, তাহলে দেখবে যে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাদ দিলেও
বাকি সব লিডার, আমরা বিজেপি কংগ্রেস সবারই একটা রাজনৈতিক ভাষণের মঞ্চে কিছু কিছু সময় কিছু কিছু মানে গরম গরম কথা বেরিয়ে যায় বা কর্মীদের উদ্বুদ্ধ করতে কিছু কথা আসে। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা অন্যায়জনক কথা, ঠিক কথা, অনেক সময় হয়তো আমিও অন্যায় কথা বলেছি, কিন্তু এটার জন্য সিআইডিকে পাঠাতে হবে, এইটা একটু বড় দেখতে বড়, মানে আমার মনে হচ্ছে যেন একটু টিআরপি তোমরাই অভিষেককে একটু বেঁধে দেওয়ার চেষ্টা করছো, এটা আমার মনে হচ্ছে। এক, দু নম্বর বলছি যে না, লাস্ট একটা প্রশ্ন আমি করি, সেটা হচ্ছে শুভেন্দুবাবু বিরোধিতা করা বা শুভেন্দুবাবু সরকারের বিরোধিতা করা, তাদের সম্পর্কে বলার সময় এখনো আসেনি। উনি কাজ শুরু করুক, তারপর আমরা দেখবো, এখন কিছু বলবো না। কিন্তু আমি বলছি শুভেন্দুবাবু যখন তৃণমূলে ছিলেন, ও এটা বলে দিক যে 2019 সাল পর্যন্ত তৃণমূলে কোনো দুর্নীতি হয়নি, কারণ ততক্ষণ পর্যন্ত কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন। দেখুন, আমাদের এই প্রশ্নটা হচ্ছে কি যে দুর্নীতি, শিবাশিসদা যে কথাটা বলছিল, শিবাশিসদা বলছে তৃণমূল দুর্নীতি, আর জড়িয়ে ধরছে গলা সোনিয়া গান্ধী। আপনাদের দলের পাপ্পুর বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াচ্ছেন, সোনিয়া বৌদি পাশে বসে বলছেন ভাবি আয় যাইয়ে। আমি কারো কথা শুনতে পাচ্ছি না, আমি কিন্তু বুঝতেও পারছি। তখন আপনাদের এখানে বসে আপনি বলছেন, আপনার নেতারা, দিল্লি নেতারা বুঝতে পারছেন না? আপনার দিল্লি নেতারা কি বুঝতে পারছেন না যে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি চুরি করেছে, বাংলার লোক তাদের বিরুদ্ধে রায় দিয়েছে? ক্ষমতায় কারা ধরতে পারে চোরকে? আপনারা কেন ধরছেন? আপনারা কেন পাশে বসে চা খাচ্ছেন? আপনারা বসে কেন করছেন বলুন না, জবাবটা দিন। দ্বিতীয় একটা কথা, সৌরভের কথা বলছি, আমি যে প্রশ্নটা করলাম 2021 দিলীপ ঘোষের ব্যাপারে, তুমি সেটুকুনি উত্তর দাও। আরে আমি দাঁড়াও, বিনা ভাষণ কি কেউ দেয়নি? আগে বলতে দিন। আর 19 সাল পর্যন্ত দুর্নীতি হয়নি, এটা বলে দাও। 19 সালের বিরুদ্ধে দুর্নীতি হয়েছে তো, দুর্নীতি হয়েছে তো, শুভেন্দু অধিকারী প্রতিবাদ করেছে তো। আরে শুভেন্দু অধিকারী প্রতিবাদ করেছে বলে, শোনো, শুভেন্দু অধিকারী প্রতিবাদ করেছে বলে লোকসভা থেকে তাকে বিধানসভায় নিয়ে আসা। তোমরা রাজনীতি জানো না, জানতে চাইছি, আর জানো, সেটাই তো বলছি। শুভেন্দু অধিকারী হয়েছে বলে তো ছুড়ে দিয়ে চলে এসছে, এটাই তো শুভেন্দু অধিকারী 5 ডিপার্টমেন্ট ছেড়ে দিয়ে চলে এসছে, যে ভাইপোকে না দাও, তোমার চোরের সাথে থাকবে না, এটাই শুভেন্দু অধিকারী। আর এটাই শুভেন্দু অধিকারী বলে বাংলার লোক আজকে শুভেন্দু অধিকারীকে আশীর্বাদ করে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আর যাদেরকে বড় বড় জিরো, সেটা বিজেপি দেখিয়েছে, দাদা জিরো থেকে আগে এসেছে, জোরে বলুন, বিজেপির জোরে বলে আগে এসেছে, একে এসেছেন, এক দুগুণে 2, এবার করে করে যান, যদি আসেন বাড়েন, একে এসেছেন, বুঝতে পারছি। কিন্তু ভাবি আর ননদের যে কোলাকুলি দিল্লিতে হচ্ছে, সেটাও বাংলার জনগণ, ভাই তোমাদের 3 বার হয়েছে, বাংলার জনগণ দেখছে। 3 বার হয়েছে। আমার কথা না, আমার কথা না, এবং এই ভাইপোর কথা, তৃণমূলের যে কোলাগুলিগুলো, ভাইপোর কথা আমি বলছি, কাকুলি ব্রিগেডে এই বাংলা আমি বলে রাখছি, সৌরভ শুনে রাখো, এটা উত্তর দাও। সৌরভ বাবু শুনে রাখো, ওই 20 জন তৃণমূলের আরে উত্তরটাই তো দেবো বলছি, ওই কোলাকুলি আপনার চিন্তা করতে হবে না, আমি চোর। আরে বিজেপিতে আসেনি ভাই, বিজেপিতে আসেনি, আরে বিজেপিতে আসেনি, তারা বলেছে এনডিএতে যেতে চাই, এনডিএ এখনো নেয়নি, চোরদেরকে এনডিএতে নেবে, চোর পার্থভৌমিককে এনডিএতে কেন নিচ্ছ? চোর পার্থভৌমিক, চোর 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 পার্থভৌমিককে এনডিএতে কেন নিচ্ছ? সেই জন্য তো বলছে বিজেপিতে নেব না, আমরা বলে দিয়েছি বিজেপিতে নেব না, এবং বিজেপিতে আসছে না, নেব না, এনডিএতে নেব না। কি আরে ভাই, তুমি বলছো আমি ভয় ঢুকতে পারবো না, তোমাদের জোট হচ্ছে, বলছো একসাথে আছি, তখন বলছে মমতার কোনো দোষ নেই, সোনিয়া আরে ঢুকিয়ে দাও না, ঢুকিয়ে দাও জেলে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, ঢুকিয়ে দাও জেলে। আমি একটু বিরত করি, আজকে আরো একটা খবর আপনারা জানেন প্লিজ, আমি দাদা হেয়ার স্ট্রিট থানায়, এক মিনিট, হেয়ার স্ট্রিট থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে এফআইআর হয়েছে, যেটা ধর্মতলায় ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, দেশবিরোধী মন্তব্য, একাধিক অভিযোগ হয়েছিল, একাধিক এফআইআর হয়েছে। আজকে হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর হয়েছে এটা নিয়ে, এবং যিনি করেছেন, যিনি এফআইআরটি করেছেন, তার রিঅ্যাকশন একটু শোনাই আপনাদের, দেখুন। এত ইরেসপন্সিবল হতে পারেন একজন সিটিং মুখ্যমন্ত্রী, উনি হচ্ছে তার একজন, মানে কি বলবো, এক্সাম্পল। উনি যে কথাটা বলেছেন, কথাটা অতীব অন্যায় কথা,
অতীব নিন্দনীয় কথা। এই কথাটা ওনার বলা একেবারে উচিত হয়নি। আমার মনে হয়েছে যে এটা যদি কেউ না করে, যদি পুলিশ যদি সুমোটো কিছু না করে, বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি তার এগেনস্টে কিছু না নেয়, বা অন্য সাধারণ মানুষ, আমার জায়গায় অন্য একজন মানুষ তিনিও যদি না করেন, কাউকে তো এগিয়ে আসতে হবে। তাই আমি এগিয়ে এলাম। উস্কানি কি? এটা উস্কানির থেকে অনেক বড় কথা। এটা তো মানে ভয়ঙ্কর কথা উনি বলেছেন, যে একটা কমিউনিটি এসে আর একটা উনি আছেন বলে আমরা বেঁচে আছি। এটা তো ভয়ঙ্কর কথাবার্তা। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, ওই ধরনের ঘটনা ঘটে যেত এখানে এই ধরনের বক্তব্যের মাধ্যমে। আজকে যদি জিততো কি হতো ভগবান জানে। পুলিশের একদম যা আইনের মধ্যে আছে আইন মাফিক কাজ করা উচিত। এখানে দেখা উচিত না কে প্রাক্তন আর কে সিটিং, একদম দেখা উচিত। ইমিডিয়েটলি যা কমপ্লেনটা আমি করেছি, সেই কমপ্লেনের এগেনস্টে যে ধারাগুলো লাগিয়েছে সেই ধারা অনুযায়ী কাজ করা। যদি জিততো তাহলে কি হতো, সেটা সত্যি আমাদেরও প্রশ্ন। কারণ এই দুর্নীতির যে বহর দেখেছি আমরা, সেটা হয়তো আরও বাড়তো। আমাদের সঙ্গে আজকে যারা উপস্থিত ছিলেন প্রত্যেককেই ধন্যবাদ দেব সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি এখানে। অন্যান্য খবরের জন্য চোখ থাকুন CNN।